ওকে, আজকে আমরা করব হাফ পাওয়ার। আমি চেষ্টা করব আজকে যাতে আমরা এসিটাকে শেষ করে ফেলতে পারি। হাফ পাওয়ার। আচ্ছা, পাওয়ারকে আমরা কি বলেছিলাম? পাওয়ারকে বলেছিলাম যে হাফ ইন্টু ভি নট ইন্টু আই নট ইন্টু কস অফ ফাই, এটা বলেছিলাম। অর বলেছিলাম ভি নট বাই রুট টু ইন্টু আই নট বাই রুট টু ইন্টু কস অফ ফাই, বা এটাকে বলেছিলাম ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস অফ ফাই, তাই না? এই তিনটের মধ্যে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে লেখো। আচ্ছা, ভি আর আই এর মধ্যে একটা রিলেশন জানি, আমরা জানি যে আই নট ইকুয়ালস টু ভি নট বাই জেড, এটা আমরা জানি না? আই নট ইকুয়ালস টু ভি নট বাই জেড। আচ্ছা, জেড মানে কি বলতো? ইম্পিডেন্স। সেটাকে কিভাবে লিখি? নিশ্চয়ই আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার, বা আগের দিন আমরা দেখেছি এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার, তাই না? আচ্ছা, কি হবে যদি এই জেডটাকে এই জায়গায় আমি রিপ্লেস করে দিই? তাহলে আমি কি পাবো? আর আই নট ইকুয়ালস টু ভি নট বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। কতগুলো জিনিস জানবো দেখো। পাওয়ারে বসাবো, অর পুটিং দ্য ভ্যালু অফ আই নট ইন পি। তাহলে এটা বসালে কি পাই? পি ইকুয়ালস টু হাফ ভি নট আই নট কস ফাই, তাহলে সেখানে বসাতে পারি পি ইকুয়ালস টু হাফ ভি নট, আই নটের জায়গায় এই জিনিসটা বসিয়ে দিচ্ছি, আর ভি নট বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার ইন্টু কস অফ ফাই। ওকে, বলতে পারি। আচ্ছা, তার মানে এটাকে লিখতে পারি হাফ ভি নট স্কোয়ার বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার ইন্টু কস অফ ফাই। আচ্ছা, কেউ বলতে পারবি যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে কস ফাইকে আমরা কি লিখতে পারি? বলতে পারবি? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা প্রত্যেকেই করেছিস, ওটাকে লিখে ফেলতো। ওখান থেকে কস ফাইয়ের ভ্যালুটা কি বলতে পারি? ট্যান ফাই আমাদের ছিল ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি বাই আর, তাহলে কস ফাই কি হবে? গুড। তার মানে এইটা তো ছিল ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি বলতে পারি? দেখো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি হচ্ছে যে জেড যদি এই দিকে হয়, ফাই যদি এই অ্যাঙ্গেলটা হয়, তাহলে এটাকে যদি আমি আর বলি, এটাকে আমি বলছি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, তাই না? আমরা ট্যান ফাই দেখেছিলাম ইকুয়ালস টু ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি বাই আর। একইভাবে কস ফাই মানে বেস বাই হাইপোটেনিউস, ওটাকে লিখতে পারি আর বাই জেড, বা ওটাকে লিখতে পারি আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার। দেখো, বুঝতে না পারলে আমাকে বলবে, লিখতে পারি এটা। সো আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা গেল আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার এই কস ফাইয়ের ভ্যালুটা যদি আমি এইখানটাতে পুট করে দিই, তাহলে কি লিখতে পারি? হ্যাঁ, থিটা কেন, ফাই হবে। ফাই বার করছি তো, ট্যান ফাই কস ফাই। ওকে, আচ্ছা, তাহলে পি এর জায়গায় বসাচ্ছি, আর পি ইকুয়ালস টু হাফ অফ ভি নট স্কোয়ার বাই, এটা তো অ্যাকচুয়ালি আমার জেড ছিল, এটা মানে তো জেড, ইন্টু কস ফাইয়ের জায়গায় বসাচ্ছি আর বাই জেড, তাহলে হাফ ভি নট স্কোয়ার বাই জেড স্কোয়ার টাইমস আর। আগে দেখো এটুকু বুঝতে পারলে কিনা। আচ্ছা, দেখো ভি নট স্কোয়ার বাই জেড স্কোয়ার, আই নট হচ্ছে ভি নট বাই জেড, তার মানে এইখানটায় পাওয়ার ইকুয়ালস টু বসাতে পারি হাফ ইন্টু আই নট স্কোয়ার ইন্টু আর।
আমরা বার করব এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার। আচ্ছা বল তো ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে? বল দেখি ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে? হ্যাঁ, না, এখানে তো টি এর কোনো ব্যাপার নেই কোথাও। কি আমার পাওয়ারের ফাইনাল এক্সপ্রেশন কি? আগে ফাইনাল এক্সপ্রেশনটা লেখ। দ্যাট ইজ হাফ ভি নট স্কোয়ার বাই জেড স্কোয়ার, মানে কি আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার, তাই না? হ্যাঁ, টাইমস আর এইটা তো। দেখ আমি একটা সোর্স দিচ্ছি, আমি তো কোনো ভেরিয়েবল সোর্স দিচ্ছি না, সোর্সটা ভ্যারি করছে কিন্তু তার পিক ভ্যালু ভ্যারি করছে না। মানে আমি অবশ্যই একটা ভেরিয়েবল সোর্স দিচ্ছি, একটা সাইনোসয়েডাল সোর্সই দিচ্ছি যার ওমেগা রয়েছে, তার মানে অবশ্যই তার আপ অ্যান্ড ডাউনগুলো ভ্যারি করছে। কিন্তু আমি কিন্তু এমন কোনো সোর্স দিচ্ছি না যার ম্যাক্সিমামটাই ভ্যারি করে যাচ্ছে, মানে পিক ভ্যালু যেটা, পিক ভোল্টেজ যেটা, সেইটা ভ্যারি করছে এমন কিন্তু কোনো সোর্স দিচ্ছি না। আমার পিক ভ্যালু ফিক্সডই থাকছে। তার মানে ভি নট কখনো পাল্টাতে পারবে? কখনো পসিবল না। আচ্ছা রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, সেটা তো পাল্টানোর কোনো গল্পই নেই। একমাত্র তাহলে, হ্যাঁ বল, একমাত্র ওমেগা পাল্টাতে পারে। তার মানে সিও পাল্টাবে না, এলও পাল্টাবে না, পাল্টাবে তার সাথে জুড়ে থাকা ওমেগা। সো ওমেগা ক্যান অনলি চেঞ্জ, এল ক্যান নট চেঞ্জ, সি ক্যান নট চেঞ্জ। অনলি কে চেঞ্জ হতে পারে? অনলি ওমেগা চেঞ্জ হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে পাওয়ার কি হচ্ছে? হাফ ভি নট স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে যদি কিছু পাল্টায় সেটা একমাত্র এই কোয়ান্টিটি। এই কোয়ান্টিটির বাইরে কি কিছু পাল্টাতে পারবে? পসিবিলিটি আছে? নেই। তার মানে আমি যদি এরকম করি যে এই টার্মটাকে যদি মিনিমাম করতে পারি তাহলেই তো আমার পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। তার মানে এই টার্মটা মিনিমাম কখন হবে? যখন এই সবুজ জিনিসটা জিরো হবে, তাই না? হ্যাঁ, তাহলে মিনিমাম মিনিমাম ইম্পিডেন্স মিনিমাম ইম্পিডেন্স অর ম্যাক্সিমাম পাওয়ার। দেখো একটা জিনিস আমাদেরকে ভেরি ক্লিয়ার হতে হবে যে ম্যাক্সিমাম পাওয়ার তখনই হবে যখন ইম্পিডেন্সটা মিনিমাম হবে, তাই না? তার মানে তখন ওমেগা এল ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি হতে হবে, কারণ এইটাকে জিরো হতে হবে। আচ্ছা আমরা একটু আগেই করেছি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি কী হয়, কোন কন্ডিশনকে বলে? রেজোনেন্ট কন্ডিশন। গুড, তাহলে অ্যাট রেজোনেন্ট কন্ডিশন, তাহলে রেজোনেন্ট কন্ডিশনে পাওয়ার ম্যাক্সিমাম হয়। তাহলে অ্যাট রেজোনেন্ট কন্ডিশন আমরা কি লিখতে পারি যে ওমেগা এল ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি, বা আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার এল সি, বা ফ্রিকোয়েন্সি যেটা হবে দ্যাট উইল বি ওয়ান বাই টু পাই রুট ওভার ওয়ান বাই টু পাই রুট ওভার অফ এল সি। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি যে পাওয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু ভি নট স্কোয়ার বাই, দেখো আর স্কোয়ার প্লাস জিরো, কারণ এটাকে জিরো ধরেছিলাম, ইন্টু আর। আচ্ছা তার মানে হাফ ভি নট স্কোয়ার বাই আর, সিম্পলি বলতে পারি না হাফ ভি নট স্কোয়ার বাই আর। আচ্ছা চলে যাব আমি পাওয়ারের এক্সপ্রেশনটায়। কি করব, এখান থেকে একটু চেঞ্জ করে নেব, এখান থেকে লিখতে পারি ভি নট স্কোয়ার ইকুয়ালস টু টু পি আর, অর পাওয়ারের এক্সপ্রেশনে যদি চলে যাই অর পি ইকুয়ালস টু, দেখো এখানটায় হাফ ইন্টু, আচ্ছা এটা ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এটা পি ম্যাক্স দিচ্ছি। ওকে, পি ম্যাক্স বা পি নট দাও, একই ব্যাপার, যেহেতু আমরা সব ম্যাক্সগুলোকে নট দিয়ে বলছি। তাহলে পি নট আর হাফ, দেখো হাফ ভি নট স্কোয়ারের জায়গায় বসাচ্ছি টু ইন্টু পি নট ইন্টু আর, তারপরে বাকিবার জিনিসগুলো এক থাকলো, ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার ইন্টু আর। অর এখান থেকে লিখতে পারি যে পি ইকুয়ালস টু, দেখো হাফ হাফ কেটে গেল, তাহলে পি নট টাইমস উপরে দেখো আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার, অর ইন সিম্পল টার্মস এটাকে বলতে পারি পি নট ইন্টু আর বাই জেড তার হোল স্কোয়ার, দ্যাট ইজ দি পাওয়ার অ্যাট এনি ইনস্ট্যান্ট। ওকে, তার মানে এখানে পি নট হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার, তার সাথে একটা আর বাই জেড তার হোল স্কোয়ারের ফ্যাক্টর। যেহেতু এই দিকে আমি প্লট করছিলাম পাওয়ারকে,
এইদিকে আমি প্লট করছিলাম ফ্রিকোয়েন্সিকে, তাই এই যে পয়েন্টটা যেখানে পাওয়ারটা ম্যাক্সিমাম হলো দ্যাট উইল বি ওমেগা নট। আচ্ছা, যেহেতু ভিডিওটা অন করিনি একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে, তাহলে আমরা এইটা অবধি দেখেছি যে পি ইকোয়ালস টু পি নট ইন্টু আর বাই জেড তার হোল স্কোয়ার। আমরা বার করতে চাইছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে এই যে ম্যাক্সিমাম পাওয়ার তার হাফে যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা আমরা বার করতে চাইছি। তার জন্য আমরা দেখলাম যে পি যদি পি নট ইন্টু আর বাই জেড তার হোল স্কোয়ার হয়, তাহলে জেডের ভ্যালু যদি আর হয় তখনই হয় ম্যাক্সিমাম পাওয়ার। সেটা হতে গেলে আমরা দেখেছি রেজোনেন্ট কন্ডিশন অ্যাটেন্ড করতে হবে, যেটা আমরা জানি। সেইখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা ওমেগার জায়গায় ওমেগা নট দিয়ে বলবো, কারণ ওইটা একটাই ফ্রিকোয়েন্সি হয় যখন রেজোনেন্স হয়। আচ্ছা, এছাড়া অন্য যে কোনো কন্ডিশনে আমরা জানি জেডের ভ্যালু আর এর থেকে বেশি হবে, আর অবভিয়াসলি জেডের ভ্যালু যদি আর এর থেকে বেশি হয় তাহলে পি নটের ভ্যালু পি এর থেকে বেশি হবে। তার মানে যে কোনো জায়গাতেই পাওয়ারটা কম হবে এক্সেপ্ট দি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যেখানে পাওয়ারটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। চলে আসি নিচে, আমরা যদি একটা ইম্পিডেন্স কার্ভ দেখি, আমরা জানি যে এক্সএল লিনিয়ারলি ইনক্রিজ করে, এক্সি 1/ωc হিসেবে ডিক্রিজ করে। তাহলে জেড কি হবে, হাফ মানে ওমেগা নট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির আগে যেখানে এক্সএল ইকুয়ালস টু এক্সি, এর আগে অবধি জেড বেশি থাকবে, এক্সএল ইকুয়ালস টু এক্সিতে এসে জেড মিনিমাম হয়ে যাবে, আবার যখন আরও বেশি হায়ার ফ্রিকোয়েন্সিতে যাবে তখন জেড ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে জেড যেখানে মিনিমাম এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে সেখানে পাওয়ার হবে ম্যাক্সিমাম। জেড যেখানে বেশি সেখানে পাওয়ার হবে কম। এই প্রিন্সিপালটুকু কাজে লাগিয়ে আমি একটা গ্রাফ প্লট করলাম, যে গ্রাফে আমি যত ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি আমার পাওয়ারটাও চেঞ্জ হচ্ছে। তাতে দেখতে পাচ্ছি একটা জায়গাতে আমার পাওয়ারটা ম্যাক্সিমাম হলো, যে জায়গাতে আমার পাওয়ারটা ম্যাক্সিমাম হলো সেটা অবশ্যই ওমেগা নট বা আমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। ওকে, এবার তাহলে ধর পি নটের কিছু একটা ভ্যালু আছে, সাপোজ 100, তাহলে এর হাফ তো একটা জায়গা আছে, তাহলে এটা যদি 100 হয় তাহলে এর হাফ এরকম কোনো জায়গা, রাইট? এরম জায়গায় আসলে আমি যদি স্ট্রেট এইখান থেকে একটা দাগ কেটে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুটো জায়গায় দাগটা ক্রস করেছে, একটা এখানে একটা এখানে, তাই না? তাহলে ওর পাওয়ারটা হাফ দু জায়গাতে হতে পারে। একটা ওর পাওয়ারটা হাফ হতে পারে কম ফ্রিকোয়েন্সিতে, একটা ওর পাওয়ারটা হাফ হতে পারে বেশি ফ্রিকোয়েন্সিতে, তাই না? দুটো জায়গায় হতে পারে, দেখ, একটা কম ফ্রিকোয়েন্সিতে হতে পারে, একটা বেশি ফ্রিকোয়েন্সিতে হতে পারে। এই যে ফ্রিকোয়েন্সিটা ফার্স্টে যেটা, এটাকে আমরা বলবো ওমেগা 1। এই যে ফ্রিকোয়েন্সিটা পরে যেটা, এটাকে আমরা বলবো ওমেগা 2। ওকে, আর ডেল্টা ওমেগা যেটাকে আমরা বলি ব্যান্ডউইথ, সেটা হবে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আগে দেখো এটা বুঝতে পেরেছো কিনা। ব্যান্ডউইথ ইকুয়ালস টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1। আচ্ছা, এইটুকু আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এবার এই যে ফ্রিকোয়েন্সি দুটো ওমেগা আর ওমেগা 2, এগুলোকে বলবে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। প্রত্যেকে এই গ্রাফটা ভালো করে এঁকে নাও। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে পি নট। পি এর এক্সপ্রেশনটা কি ছিল? পি এর এক্সপ্রেশন ছিল পি নট ইন্টু আর বাই জেড তার হোল স্কোয়ার। আচ্ছা, ফর হাফ পাওয়ার, তাহলে হাফ পাওয়ারে পি এর জায়গায় কি লিখবো? p0/2, আর পি এর জায়গায় লিখবো p0/2। তাহলে হাফ পাওয়ারে কি হয়? p ইকুয়ালস p0/2। তাহলে p0/2 ইকুয়ালস p0 ইন্টু আর বাই জেড তার হোল স্কোয়ার। p0 কেটে দিলাম, আর দেখো হাফ ইকুয়ালস টু এটাকে আর স্কোয়ার লিখলাম, জেড স্কোয়ার মানে তো আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার স্কোয়ার। ওকে, ক্রস মাল্টিপ্লাই স্যার ওটা কি লিখেছো? p is equals to p naught upon 2 না z ওটা? p0/2। ওকে, আর আচ্ছা
ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার টাইমস 2, রাইট? অর এটাকে দেখো কি লিখতে পারি, যে এ পাশে আর স্কোয়ারটাকে নিয়ে গেলাম, তাহলে ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সিম্পলি আর স্কোয়ার। আচ্ছা, অর এটাকে দেখো লিখতে পারি, ভালো করে বুঝবে। নাও হিয়ার কামস দি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে সবাই ভুল করা শুরু করে। ওমেগা এল মাইনাস 1/ωc দুটো স্কোয়ারকে তুলছে, তাহলে শুধু আর হয় নাকি প্লাস মাইনাস আর হয়? প্লাস মাইনাস আর। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, আগের বার অনেকেই জায়গায় ভুল করেছে। সো দ্যাট ইজ প্লাস মাইনাস আর, তাই না? আচ্ছা, তার মানে এখান থেকে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার এল সি মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস আর ওমেগা সি, বলতে পারি, বলতে পারি। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে 1/√LC হচ্ছে ওমেগা নট, তাহলে 1/LC কি হবে? ওমেগা নট স্কোয়ার। এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এখানে না আমি 1/LC আনবো, তো এখানে 1/LC করতে গেলে কি করতে হবে? ডিভাইডিং বোথ সাইডস বাই এলসি। তাহলে কি হয়? ওমেগা স্কোয়ার মাইনাস 1/LC ইকুয়ালস টু প্লাস মাইনাস আর ওমেগা সি বাই এলসি, সি কেটে গেল, অর ওমেগা স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি ওমেগা নট স্কোয়ার একবারে ইকুয়ালস টু প্লাস মাইনাস আর বাই এল ইন্টু ওমেগা। আচ্ছা, আমাকে একটা একটা করে একটা দুটো জিনিস জিজ্ঞেস করবো। প্রথম হচ্ছে এখানে কনস্ট্যান্ট কী কী বলতো? ফার্স্টে জিজ্ঞেস করবো শাওনাকে, শাওনা কনস্ট্যান্ট কী কী? ভুল। আর তাহলে একটা কনস্ট্যান্ট হচ্ছে আমার আর একটা কনস্ট্যান্ট এল, আর ওমেগা নট, কারণ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ভ্যালু ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, কারণ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/LC, এলও কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট। তার মানে আমার আর একটা কনস্ট্যান্ট হচ্ছে ওমেগা নট। তাহলে ভেরিয়েবল হচ্ছে একমাত্র ওমেগা, আর আমি কি বার করতে চাইছি? হাফ পাওয়ারে যে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিগুলো আছে তার ভ্যালুগুলো আমি বার করতে চাইছি, রাইট? তাহলে এখানে আমি কি করব, যে অর দেখো ওমেগা স্কোয়ার, এখান থেকে দুটো পসিবিলিটি আছে, তাহলে আইদার এটা হতে পারে যে ওমেগা স্কোয়ার যদি প্লাস নিই, আচ্ছা একবারে ভেঙে করি, ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু প্লাস আর বাই এল ওমেগা, এটা একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস আর বাই এল ওমেগা, এই দুটো পসিবিলিটি আছে, রাইট? তাহলে একটা এখান থেকে কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার মাইনাস আর বাই এল ইন্টু ওমেগা ইকুয়াল 0। আর একটা পসিবিলিটি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার প্লাস আর বাই এল ওমেগা ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করব, আর বাই এল কখনো নেগেটিভ হতে পারে না, আর বাই এল কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এই এক্সপ্রেশন থেকে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কটা রুট বেরোয়? দুটো। সাপোজ এর রুটটাকে আমি x1 আর x2 ধরছি, সাপোজ এর রুটটাকে তাহলে আমি y1 আর y2 ধরছি, তাহলে টোটাল কটা রুট বেরোবে? চারটে রুট। এবার এই চারটে রুটের মধ্যে থেকে তাহলে কি আমি চারটে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি পাই? না তো, কটা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি পাই? দুটো। তার মানে নিশ্চয়ই এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে সমস্যা আছে, তার মানে চারটে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি হবে না, তার মানে নিশ্চয়ই যে কোনো দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি হবে, রাইট? আচ্ছা, এবার এই যে কোনো দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এই দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কি কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে এই চারটে অপশনের মধ্যে যেটা যেটা পজিটিভ হবে আমি সেটাকে নেব। দেখতে পাবো যে আমার একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, কোনটা হবে আমি জানি না। স্যার এই জায়গাটা আরেকবার বলবো? আচ্ছা বোঝ, আমার কটা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে? এই এক্সপ্রেশন থেকে চারটে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, তাই না? কটা হাফ পাওয়ার বেরোচ্ছে? চারটে হাফ পাওয়ার বেরোচ্ছে। এবার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কখনো তো নেগেটিভ হতে পারে না, তাহলে এই চারটে থেকে আমার দুখানা পজিটিভ বেরোবে, তাহলে সেই দুটো পজিটিভকে চুজ করে নিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার?
আর বাকি দুটোকে আমরা চুজ করতে পারবো না। ফার্স্টে আমরা এক্সের মানে এই পার্টটাকে নিয়ে কাজ করব। তাহলে ফার্স্ট কাজ করছি ওমেগা স্কোয়ার, আচ্ছা এটাকে আগে নিয়ে আসছি মাইনাস আর বাই এল ওমেগা মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু জিরো। শ্রীধরাচার্যে ফেলছি, ফর্মুলা কি, রুট ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এই এক্সপ্রেশন থেকে বি কি, এই এক্সপ্রেশন থেকে বি হচ্ছে মাইনাস আর বাই এল, রাইট? এই এক্সপ্রেশন থেকে এইটা হচ্ছে বি। এই এক্সপ্রেশন থেকে এর ভ্যালু কি, এর ভ্যালু দেখো এখানে কিছু নেই, তাহলে এ হচ্ছে 1, রাইট? আর এখানে দেখো গুড, তাহলে এখানে সি হচ্ছে ও মাইনাস ওমেগা নট স্কোয়ার। ওকে, আচ্ছা একটা একটা করে বসাবো। তাহলে মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস আর বাই এল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার বাই এল স্কোয়ার, ভেরি গুড, আর স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে ফোর এ হচ্ছে 1, সি হচ্ছে মাইনাস ওমেগা নট স্কোয়ার, তাই না, বাই 2 ইন্টু 1 বাই কি হবে বাই 2, রাইট? আচ্ছা তাহলে এটা কি হলো, ইকুয়ালস টু আর বাই এল প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার বাই 2। এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, ভালো করে দেখবি, দুটো জিনিস পাচ্ছি। একটা রুট x1 যেটা হচ্ছে আর বাই এল প্লাস, আচ্ছা 2 রয়েছে তো, তাহলে আমি একবারে আর বাই 2l লিখে দিই, এর নিচেও 2 করে দিই, তাহলে একটা পাচ্ছি আর বাই 2l প্লাস হাফ ইন্টু রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। আমাকে একটা কথা বল, যে যদি, আচ্ছা এটা বুঝতে অসুবিধা হবে, আমি হাফটাকে বাদ দিয়ে বোঝাই তাহলে তো বুঝতে সুবিধা হবে, বাই 2টাকে রাখছি। ওকে, আচ্ছা বলতো কে বড়, আর বাই এল বড় নাকি আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার বড়, কে বড়? তার মানে এই টার্মটা বড়, তাই না? ভালো করে বুঝি, এই টার্মটা বড়। তাহলে এটা যদি বড় হয় তার সাথে ছোট কিছু হয় প্লাস, তাহলে তার টোটালটা প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়, বোঝা গেল? ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্লাস হয়, তাহলে এইটা আমার একটা অ্যাকসেপ্টেবল রুট, রাইট? চলে আসি নেক্সট রুটে। নেক্সট রুট আমার কি আছে, x2 ইকুয়ালস টু আর বাই এল, দেখ মাইনাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। আচ্ছা আমাকে একটা কথা বল, এই টার্মটা তো আমার বড়, বড় টার্মটা মাইনাসে আছে, ছোট টার্মটা প্লাসে আছে, তাহলে -10 প্লাস 2 কত হয়, -8। কিন্তু আমার ফ্রিকোয়েন্সিকে আমি নেগেটিভ নিতে পারবো না, তাহলে এই কেসটা কি আমার পসিবল হবে? নট পসিবল কেস, বোঝা গেল? একইভাবে আমি চলে যাব এই এক্সপ্রেশনটা যেটা দিয়ে ওয়াই বার করেছে, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস আর বাই এল ওমেগা মাইনাস ওমেগা নট স্কোয়ার, তাহলে আরেকটা কি ওমেগা স্কোয়ার প্লাস আর বাই এল ওমেগা মাইনাস ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকেও দুটো রুট পাবো, তাহলে y1 ফার্স্ট রুট হচ্ছে b হচ্ছে এখানে আর বাই এল, তাহলে মাইনাস আর বাই এল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে আর স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু সি হচ্ছে ওমেগা নট স্কোয়ার, তাহলে প্লাস হয়ে গেল, একবারে করছি যেহেতু আগেরটা ভেঙে ভেঙে করেছি, বাই 2। তার মানে অর কি হতে পারে এখান থেকে, দেখ মাইনাস আর বাই এল প্লাস রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার, এটা একটা পসিবিলিটি y1। আর একটা পসিবিলিটি হচ্ছে y2 which is minus r by l minus root over r square by l square plus 4 omega naught square by 2। আচ্ছা বলতো কোনটা পসিবল, y1 না y2? y2 কেন পসিবল নয়? কার সাথে নেগেটিভ আছে? বড়টার সাথে নেগেটিভ আছে, তাহলে কোনোভাবেই পসিবল নয়। সো ওটার ক্ষেত্রেও দিস ইজ নট আ পসিবল কেস, একমাত্র পসিবল কেস ইজ দিস ওয়ান। তাহলে আমরা এই দুটো পসিবল কেসকে রুট হিসেবে ভাবতে পারি। আচ্ছা বলতো এই দুটোর মধ্যে কে বড়, x1 বড় না y1 বড়? x1 বড়, কারণ পজিটিভ রয়েছে। গুড, ভেরি গুড। তাহলে আমরা এইভাবে এগোবো। অর তাহলে x1 কত বেরোচ্ছে, তাহলে x1 বেরোচ্ছে আর বাই এল, তাহলে 2l করে দিই একবারে
প্লাস হাফ আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার, আর ওয়াই ওয়ান কত বেরোচ্ছে মাইনাস আর বাই 2l প্লাস হাফ রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। আচ্ছা, তার মানে এই যে দুটো ফ্রিকোয়েন্সি আমি পাওয়ারের ক্ষেত্রে বার করেছিলাম ওমেগা ওয়ান আর ওমেগা টু, তাহলে ওমেগা টু আমার আসছে এক্স ওয়ান, ওমেগা ওয়ান আমার আসছে ওয়াই ওয়ান, তাই না? আচ্ছা, ব্যান্ডউইথ মানে কি বলেছিলাম ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, তাই না? গুড, তার মানে এখানে বার করব ব্যান্ডউইথ, দ্যাট ইজ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, অর ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কত হবে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, আর এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান যদি করি, দেখ এইটা মাইনাস এটা, তাহলে আর বাই 2l প্লাস হাফ রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার মাইনাস অফ মাইনাস আর বাই 2l প্লাস হাফ রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। এই তো, একটা জিনিস দেখতো, এইটার সাথে এই ভেতরেরটা কেটে যাবে না, তার মানে আর বাই 2l প্লাস হাফ রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। দেখ এখানে হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস আর বাই 2l মাইনাস হাফ রুট ওভার আর স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। দেখ এইটা কি হলো, কেটে গেল, রাইট? অর এখানে কি হলো টোয়াইস ইন্টু আর বাই 2l, আর এটা হলো আর বাই এল। তাহলে ব্যান্ডউইথ এটাকে আমরা ডেল্টা ওমেগা দিয়ে লিখি, আর ডেল্টা ওমেগা ইকুয়ালস টু হলো আর বাই এল। দেখো বুঝতে পেরেছো কিনা আমাকে বলবে, পরিষ্কার? ওকে ওকে, নেক্সট হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিউ দিয়ে। কোয়ালিটি ফ্যাক্টর কি বোঝায়, যে স্টিপনেস কতটা তাড়াতাড়ি ফল করছে। কি বললাম, স্টিপনেস কতটা তাড়াতাড়ি ফল করছে, মানে কত স্টিপ হচ্ছে ওটা, গ্র্যাজুয়াল নাকি খুব স্টিপ, এই জিনিসটা আমাকে বোঝায় কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ওমেগা নট বাই ডেল্টা ডাব্লু। তার মানে ওমেগা নট কি, ওমেগা নট কি আমাদের, ওমেগা নট কি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ড উইথ। ওকে, আচ্ছা ওমেগা নট বাই 2 পাই। আচ্ছা, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আমার কি হয় ইকুয়ালস টু 1 বাই রুট ওভার এল সি, তাই না? ব্যান্ডউইথ আমার কী বেরোলো আর বাই এল, না আর বাই এল বেরিয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে দেখো এলটা উপরে চলে গেল, তার মানে রুট ওভার এল স্কোয়ার লিখতে পারি বাই আর ইন্টু রুট ওভার এল সি। তাহলে একটা করে এল কেটে যায়, আর 1 বাই আর রুট ওভার এল বাই সি, দিস ইজ কোয়ালিটি ফ্যাক্টর। আচ্ছা, এই জিনিসটাকে একবার বলে দেবো, আমরা তো ডেফিনিশন পড়লাম কোয়ালিটি ফ্যাক্টরে। মনে কর কারুর ব্যান্ডউইথটা বেশি, ব্যান্ডউইথ বেশি, তাহলে কিউ এর ভ্যালু কম হবে না বেশি হবে? কমবে। কারোর ব্যান্ডউইথ কম, তাহলে কিউ এর ভ্যালু বেশি হবে না কম হবে? বাড়বে। তার মানে দুটো গ্রাফকে আমরা পাশাপাশি দেখছি, দুটো গ্রাফকে, এইটা একটা গ্রাফ, আর একই রকমভাবে আমরা এর আর একটা গ্রাফকে দেখছি, দুটো গ্রাফ সাইড বাই সাইড, দুটোরই চেঞ্জ হচ্ছে। একটার ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এই রকম, একটার ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এইরকম, আর একটার ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এইরকম। আচ্ছা, তাহলে দুজনেরই ম্যাক্সিমাম পাওয়ার এক জায়গায় পি নট, এরও ম্যাক্সিমাম পাওয়ার ধরলাম পি নট। তাহলে হাফ পাওয়ার কোথায় আসবে, এরকম কোনো জায়গায় আসবে না হাফ পাওয়ার, ভালো করে দেখ, এর হাফ পাওয়ার কোথায় আসবে, এরকম কোনো জায়গায় আসবে না। আমি কি করলাম, এই বরাবর একটা স্ট্রেট দাগ টেনে দিলাম, আমি এখানেও কি করলাম, এই বরাবর একটা স্ট্রেট দাগ টেনে দিলাম। অবভিয়াসলি যে দুটো জায়গায় কাট করবে সেগুলো হবে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, দিস ইজ এক্স ওয়ান, দিস ইজ ওয়াই ওয়ান। এটার ক্ষেত্রেও হবে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, দিস ইজ এক্স ওয়ান, দিস ইজ ওয়াই ওয়ান, মানে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখেছি তাই ওমেগা টু ওমেগা ওয়ান লেখো, একই ব্যাপার। ডেল্টা ওমেগা কার বেশি, দেখো এর ডেল্টা ওমেগা যদি এটা কেস বি ধরি,
গুড। আর যদি এটাকে ডেল্টা ওমেগা কেস এ ধরি, পরিষ্কার বুঝতে পারছি ডেল্টা ওমেগা এ গ্রেটার দ্যান ডেল্টা ওমেগা বি। আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়ালস, দেখ দুজনেরই রেজোনেন্স ধরছি একই জায়গাতে হচ্ছে, ওকে, তাহলে দুজনেরই ধরছি সেম ওমেগা নটে হচ্ছে, এরও ওমেগা নটে হচ্ছে, এরও ওমেগা নটে হচ্ছে। কোয়ালিটি ফ্যাক্টর ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, দুজনের যদি সেম হয়, সাপোজ এটা কিউ এ আর কিউ বি করি, তাহলে লিখতে পারি যে কিউ বি বাই কিউ এ ইকুয়ালস টু ডেল্টা ওমেগা এ বাই ডেল্টা ওমেগা বি লিখতে পারি। আর এখান থেকে লিখতে পারি পরিষ্কারভাবে যে ডেল্টা ওমেগা এ যেহেতু বেশি, অ্যাজ ডেল্টা ওমেগা এ গ্রেটার দ্যান ডেল্টা ওমেগা বি, তাহলে পরিষ্কার লিখতে পারি, দেখো কিউ বি গ্রেটার দ্যান কিউ এ লিখতে পারি না? তার মানে কোয়ালিটি ফ্যাক্টর অফ বি কোয়ালিটি ফ্যাক্টর অফ এর থেকে একটু ভুল করলাম, ডেল্টা ওমেগা বি, ডেল্টা ওমেগা বি লেস দ্যান ডেল্টা ওমেগা এ, তাই কিউ এ লেস দ্যান, ঠিকই আছে, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর অফ বি বেশি। বোঝা গেল? দেখেই বুঝতে পারছি, দেখ এটা অনেক বেশি স্টিপ। সো যখনই কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে, ইট উইল বি স্টিপার। আর স্টিপার গ্রাফই কিন্তু আমরা সবসময় আশা করি যে কোনো এলসি সার্কিট বা যে কোনো ফ্রিকোয়েন্সি ওরিয়েন্টেড সার্কিটের ক্ষেত্রে, তাহলে একদম পারফেক্ট জায়গায় পারফেক্ট ভ্যালুটা আসে, আর না হলে ঝিঝি ঝিঝি করতে থাকে বেশি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এর তাৎপর্য বুঝিয়ে দিচ্ছি, মানে এর ইউটিলিটি বুঝিয়ে দিচ্ছি, তার আগে যারা যারা যে জায়গাগুলো মিস করে গেছো, হ্যাঁ একটু লিখে নাও। ওকে, আমরা এখন করব হ্যালো স্যার, তোমারটা মিউট করা। ওকে, আমরা এখন করব চোক কয়েল। চোক কয়েল কি? চোক কয়েল হচ্ছে সিম্পল একটা ইন্ডাক্টর। মনে কর আমার একটা অল্টারনেটিং সার্কিট আছে, না সিএইচও কেই চোক কয়েল, হ্যাঁ। আচ্ছা, এবার চোক কয়েল হচ্ছে একটা ইন্ডাক্টর। আচ্ছা, আমরা যে ইন্ডাক্টরগুলোর কথা এতক্ষণ অবধি শুনেছি, সেই একটা ইন্ডাক্টরেরও কি আমরা রেজিস্ট্যান্স ধরেছি? আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি, পরে আসবি। একটা ইন্ডাক্টরেরও কি আমরা রেজিস্ট্যান্স ধরেছি? রিয়েল লাইফে তো থাকে, মানে যে কোনো তারের মধ্যেই তো একটা রেজিস্ট্যান্স থাকে, আমরা ইগনোর করেছি। তার মানে চোক কয়েল হচ্ছে এমন একটা ইন্ডাক্টর যেটা রিয়েল লাইফ ইন্ডাক্টর, তাহলে এর মধ্যে রেজিস্ট্যান্স থাকবেই থাকবে, রাইট? তাহলে ইমাজিন করতে পারি যে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা যত বড় চোক কয়েল হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। তার মানে নিশ্চয়ই রেজিস্ট্যান্সটা একটা সিরিজ রেজিস্ট্যান্স, রাইট? তার মানে একটা চোক কয়েল লেখাও যা, আর একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা ইন্ডাক্টর যার মধ্যে রেজিস্ট্যান্স নেই তার সাথে একটা রেজিস্ট্যান্স ইন সিরিজ, এটা লেখাও সেম, রাইট? এইটা জানলে আমরা বাকি বাদ সব জিনিসগুলো সহজে বার করে ফেলতে পারবো, যেগুলো কি কি, জেড হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, রাইট? আর কি, আর হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভোল্টেজ ভি নট বাই জেড। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটাকে বলে এলসি অসিলেশন। এলসি অসিলেশন, দেখো মনে করো তোমার কাছে একটা চার্জড ক্যাপাসিটর আছে। কি আছে? চার্জড ক্যাপাসিটর। ওই চার্জড ক্যাপাসিটরকে আমি শুধু একটা ইন্ডাক্টরের সাথে কানেক্ট করে দিয়েছি। আমি কি করেছি? কাকে কানেক্ট করেছি? চার্জ ক্যাপাসিটর। আচ্ছা, চার্জ ক্যাপাসিটরের মধ্যে তো চার্জ আছে, তাহলে ও নিশ্চয়ই চাইবে ডিসচার্জ হতে। ওর তো আর এরকম হবে না ও চাইবে যে ডিসচার্জ হব না, ও চাইবে কি ডিসচার্জ হতে। আচ্ছা, যদি এমন একটা সার্কিট ইমাজিন করি যে সার্কিটের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, হতে পারে না প্র্যাকটিক্যালি, কিন্তু ইমাজিন করলাম সার্কিটটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, রাইট? মনে করলাম সার্কিটটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে সেই সার্কিটটায় এখানে একটা সি আছে, এখানে একটা এল আছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এর চার্জ যেটা এর মধ্যে স্টোর হয়ে আছে সি এর মধ্যে, সেই চার্জটা তো এখান থেকে ডিসচার্জ হতে চাইবে, তাই না? তার মানে সার্কিটে কারেন্টটা কি হবে? বাড়তে চাইবে। আমরা কি জানি, সার্কিটে যখন কারেন্ট বাড়তে চায়, তার মানে ফ্যারাডেস ল হিসেবে নিশ্চয়ই একটা ইনডিউসড ইএমএফ হবে, যে ইনডিউসড ইএমএফ এর ভ্যালু এমনই হবে যে যে কারেন্টে ইনক্রিজ করছে ও সেটাকে কমাতে চাইবে। তার মানে ওর উল্টো দিকে একটা ইএমএফ তৈরি হতে থাকবে।
তাহলে যত কারেন্টটা এই দিকে যতক্ষণ ফ্লো করতে থাকবে ততক্ষণ উল্টো দিকে ওর ইএমএফ এর ভ্যালুটা বাড়তে শুরু করবে। তার মানে একটা সময় পর ও কী করবে, যে কারেন্টটা এই দিকে ফ্লো করছিল ও সেই কারেন্টটাকে উল্টো দিকে পোটেনশিয়াল দিয়ে ঘুরিয়ে দিতে চেষ্টা করবে, রাইট? তার মানে গল্পটা কি হচ্ছে, গল্পটা এরকম হচ্ছে যে ক্যাপাসিটরের মধ্যে একটা এনার্জি ছিল, আমরা জানি হাফ সিভি স্কোয়ার, সেই এনার্জিটা ইন্ডাক্টরের এনার্জিতে কনভার্ট হবে হাফ এলআই স্কোয়ার। আবার সেই ইন্ডাক্টরটা সেই এনার্জিটাকে লস করবে, লস করে ক্যাপাসিটরের এনার্জি হাফ সিভি স্কোয়ার তৈরি করতে। তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে, ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টর, ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটর, হ্যাঁ চলতেই থাকবে, এনার্জিটা এইভাবে চলতেই থাকছে। তার মানে যখন এনার্জির ট্রান্সফারটা হবে তাহলে কারেন্টের ডাইরেকশনটাও তার সাথে সাথে পাল্টাতে থাকবে, কারণ ক্যাপাসিটরটা যদি এই দিক থেকে কারেন্ট ফ্লো করায়, ইন্ডাক্টর যদি তাহলে তার উপরে তার উল্টো দিক থেকে ফ্লো করায়, তাহলে কারেন্টটা অবভিয়াসলি তার ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ধর ক্যাপাসিটর যেই একটা কারেন্ট ফ্লো করাতে শুরু করে, প্রথমে তো ক্যাপাসিটরের কারেন্ট জিরো, তারপরে ক্যাপাসিটর কি চাইবে, কারেন্টটাকে ফ্লো করাতে। যেই ক্যাপাসিটর কারেন্টটাকে ফ্লো করাতে চাইবে, তার মানে তখন কি হবে, তখন ইন্ডাক্টরের মধ্যে ধীরে ধীরে ইন্ডাক্টর তো এনার্জিটা স্টোর করতে শুরু করছে, ক্যাপাসিটর এনার্জি লুজ করছে, ইন্ডাক্টর সেই এনার্জিটা গেইন করছে, রাইট? এবার ইন্ডাক্টর যখন গেইন করছে, তাহলে ইন্ডাক্টরকে গেইন করানোর জন্য অ্যাকচুয়ালি এনার্জি তো ক্যাপাসিটর থেকে বেরোচ্ছে, তাহলে বেরোচ্ছে কিভাবে, কারেন্টটা ফ্লো করে বেরোচ্ছে। এবার তাহলে কারেন্টটা তো সার্কিটে ফ্লো করছে, আর আমরা জানি যত কারেন্টের চেঞ্জ বেশি হয় তত ইএমএফটা উল্টো দিকে বেশি ইনডিউসড হবে, কারণ কারেন্টের চেঞ্জের উপর ডিপেন্ড করে, কারণ ওটা তো অ্যাকচুয়ালি ফ্লাক্সের চেঞ্জের উপর ডিপেন্ড করে, তাহলে ফ্লাক্স কারেন্টের চেঞ্জের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছিস কথাটা? এবার যখন ফ্লাক্সের চেঞ্জটা হচ্ছে, উল্টো দিকে ইএমএফ তৈরি হচ্ছে, তাহলে কারেন্টের ফ্লো যেদিকে হচ্ছে, ইন্ডাক্টর তো চাইবে না যে সেদিকে আর ফ্লো হোক, ও কি চাইবে, কারেন্টটা উল্টো দিকে যাক। হ্যাঁ, ও চাইবে কারেন্টটাতে উল্টো দিকে যাক, যাতে আর ফ্লো না বাড়ুক, ফ্লোয়ের বাড়াটা কমে যাক। তাহলে কি ধীরে 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 প্রথমে খুব বেশি কারেন্ট ফ্লো করতে শুরু করতে, ধীরে 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 কারেন্টের রেট কম হতে শুরু করবে, কিন্তু তবুও কারেন্ট তো এই ডাইরেকশনেই ফ্লো করছে। বোঝা গেল? এরকম করতে করতে একটা সময় আসবে যখন কারেন্টের ফ্লোটা জিরো হয়ে যাবে। এবার জিরো কারেন্টের ফ্লো হয়ে যাওয়ার পরে কি, তখন ক্যাপাসিটেন্সে কোনো চার্জ নেই, তাহলে এবার ইন্ডাক্টরের মধ্যে যে স্টোর এনার্জিটা সেটাকে রিলিজ করতে হবে। তাহলে সে রিলিজড হবে, সে যখন রিলিজড হবে সে যখন কারেন্টটা উল্টো দিকে দিয়ে রিলিজ করতে শুরু করবে, সেটা আবার তখন ধীরে ধীরে ক্যাপাসিটরে তার এনার্জি হিসেবে স্টোর হবে। হ্যাঁ, তার মানে ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটর, ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টর, তার মানে কি এপার থেকে ওপার, ওপার থেকে এপার, থেকে ওপার, থেকে এপার, থেকে ওপার থেকে অসিলেশন। গুড রোহান, তাহলে কি হচ্ছে, অসিলেশন হচ্ছে। বোঝা গেল কথাটা, কি হচ্ছে, অসিলেশন হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এই যে জিনিসটা এটাকেই বলে এলসি অসিলেশন। কিন্তু এইটা ধরতে গিয়ে আমাকে একটা কন্ডিশন মাথায় রাখতে হয়েছে, যে রেজিস্ট্যান্স নেই, তাই না? আচ্ছা, রেজিস্ট্যান্স না থাকলেই সবসময়ের জন্য ওমেগা এল ইকোয়াস টু 1/ওমেগা সি, তার মানে নিশ্চয়ই ওমেগা স্কোয়ার ইকোয়াস টু 1/LC, ওমেগা ইকোয়াস টু 1/√LC, তার মানে ফ্রিকোয়েন্সি ইকোয়াস টু 1/2π√LC। সিম্পল গল্প হয়ে গেল। কিন্তু যদি একটু প্র্যাকটিক্যালি ভাবি, প্র্যাকটিক্যালি তো এটা হওয়া সম্ভবই নয়। হ্যাঁ, হিট লস, রাইট। হিট লস মানে কিছু না কিছু তো রেজিস্ট্যান্স ওর মধ্যে থাকছেই। তার মানে তখন কি দেখা যাবে, যে অসিলেশন অবশ্যই হবে, কিন্তু অসিলেশনের যে ম্যাক্সিমাম এনার্জিটা সেটা ডিটোরিয়েট করতে শুরু। তার মানে ঠিক যেমন ডাউন ভাইব্রেশন আমরা করেছিলাম, এরকম করে তার অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ করতে শুরু করবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? ঠিক ডাউন ভাইব্রেশনের মতনই ব্যাপারটা ধীরে ধীরে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটুকু পরিষ্কার হলো। আমরা অলরেডি রেজোনেন্ট সার্কিট করেছি, এবার একটা কার্ভের মধ্যে সব সার্কিটগুলোকে আমরা একটু দেখাবো। একটা কার্ভের মধ্যে দেখো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, একটা কার্ভের মধ্যে সবকটা ফ্রিকোয়েন্সির সাথে চেঞ্জ, সবকটা চেঞ্জকে প্রথমেই বলে দিই, আমরা ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে এইদিকে চেঞ্জ করছি, আর এদিকে সবাইকে প্লট করছি, সবাইকে, কোনো নাম দিচ্ছি না, কারণ এখানেই আমরা পাওয়ারকে প্লট করব। কাকে কাকে প্লট করব? পাওয়ারকে প্লট করব, কারেন্টের স্কোয়ারকে প্লট করব, তার সাথে প্লট করব আমরা ইম্পিডেন্সকে। তিনটে জিনিসকে একসাথে প্লট করব। দেখো, আমি প্লট করছি, তোমরা বলবে কোনটা কি। এটা কার দাগ বলো তো? না, এটা কার দাগ? কোন ইম্পিডেন্স? গুড, ভেরি গুড, এটা হচ্ছে এক্সেল। ওকে, আচ্ছা বলো তো, কথা নয়,
বলো তো, গুড, এটা হচ্ছে এক্সি। আচ্ছা বলো তো জেড, জেড ইম্পিডেন্স সবই, এক্সি এক্সেল জেড আর সবই ইম্পিডেন্স, ওগুলো হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ, জেড হচ্ছে সব মিলিয়ে। আচ্ছা এটা জেড। এবার বলবে পাওয়ার, সো দিস ইজ পাওয়ার। আচ্ছা বলো তো, বলবে হ্যাঁ, কারেন্ট স্কোয়ার, ওটাই তো বেঁচে আছে বল। ওকে কারেন্ট স্কোয়ার। আচ্ছা আমি যদি এখান থেকে হঠাৎ করে এইরকম একটা দাগ টেনে নিই, এই রে, দেখেছিস এই 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 গ্রাফটা একটা ছোট্ট ভুল করে ফেলেছি। গুড, ঠিক বলেছিস, এই পয়েন্টটা ম্যাচ করছে না। হ্যাঁ আচ্ছা হোক, আমরা ওটাকে করে ফেলবো, ছবিটা আঁকার সময় খেয়াল করে নি। আমি যদি এখান থেকে একটা স্ট্রেট দাগ টেনে দিই, তাহলে এটা কি হবে, ওমেগা নট। আচ্ছা যেহেতু ওটা ম্যাচ করছিল না, আমি এটাকে আর একবার ড্র করছি। ওকে বাবা সর্বনাশ, দাঁড়া, ঠিক নেই, এটা উঠে গিয়েছে উল্টে। ওকে হ্যাঁ, মানে বলে দিচ্ছি সেটাও, তার মানে এটা কি হলো, ওমেগা নট। আচ্ছা যদি এটা ম্যাক্সিমাম পাওয়ার হয়, তাহলে এই জায়গাটায় কি বলবো, এই জায়গাটায় কি বলবো, হাফ পাওয়ার। তাহলে হাফ পাওয়ার দিয়ে যদি একটা দাগ টেনে দিই, এটা হচ্ছে হাফ পাওয়ারের দাগ, তাহলে এইখান থেকে যদি একটা দাগ টানি, এটাকে কি বলবো, হাফ পাওয়ারের ওমেগা ওয়ান। এই দাগটায় কি বলবো তাহলে, ওমেগা টু। গুড, এটাকে কি বলবো, ব্যান্ডউইথ ডেল্টা ওমেগা। বোঝা গেল সব কটা গ্রাফ একটার মধ্যে। ওকে আচ্ছা, ওকে আমরা এগুলো করে ফেলেছি। হ্যাঁ নেক্সট যে অসিলেশনটা রয়েছে সেটা হচ্ছে অসিলেশন ইন ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্টেনা। কি হয়, মনে করো আমার একটা অ্যান্টেনা আছে, অ্যান্টেনার সাথে একটা ইন্ডাক্টর ধর লাগানো আছে। ওকে, এবার যদি আমার একটা সার্কিট হয় এই রকম, যার সাথে একটা ক্যাপাসিটর লাগানো থাকে, সো লেট দিস বি এল, দিস বি সি, দিস বি এল, তাহলে এদের মধ্যে একটা অসিলেশন হবে। এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল অসিলেশন ইন কেস অফ অ্যান্টেনা অফ আ রেডিও আর টেলিভিশন। কি হয় যে বাইরে থেকে একটা ফ্রিকোয়েন্সি ছাড়া হয়, এবার সেই ফ্রিকোয়েন্সিটা যদি এই রকম হয় যে এর যে অসিলেটিং সার্কিট তার ফ্রিকোয়েন্সি সমান, সাপোজ এর ক্ষেত্রে ওমেগা হচ্ছে সাপোজ 5000, ওকে 5000, এবার যে ফ্রিকোয়েন্সিটা তুমি রিসিভ করলে যদি এরকম হয় তার ফ্রিকোয়েন্সি 4000, তাহলেও এখানে সেই ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করবে, কিন্তু অসিলেশন কি হবে, মানে রেজোনেন্স কি হবে, হবে না। সাপোজ 4500, এখানেও কি রেজোনেন্স হবে, হবে না। সাপোজ 6000, এখানেও কি রেজোনেন্স হবে, হবে না। কিন্তু যেই 5000-এ দেবো তখনই আমরা কি দেখতে পাবো, হঠাৎ করে ম্যাক্সিমাম পাওয়ারটা বেড়ে গেছে। তাহলে হট করে কি হবে সেই সময়, হট করে একটা রেজোনেন্স হবে। রেজোনেন্স হওয়া মানেই পাওয়ার বেড়ে যাওয়া এবং আমি সিগন্যালটা ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট ওয়েতে পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, সিআরটি না, ক্যাথোড রে টিউবে না, এটা হচ্ছে যে কোনো, আগেকার দিনে রেডিও দেখেছি, রেডিও টিউনিং করতে হতো, টিউনিং করে করে একটা চ্যানেলে যেতে হতো। ধর ধর বিগ এফএম 92.7 মেগাহার্জ, বিগ এফএম, তার মানে কি, তার মানে ওর যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সেটা 92.7 মেগাহার্জ। তার মানে ওই ফ্রিকোয়েন্সিতে যদি আমার রেডিওটাকে আমি অসিলেট করাই, তাহলে আমি হ্যাঁ বিগ এফএম এর ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করতে পারবো, তখন আমার রেজোনেন্স হবে। সেটা যদি আমি সাউন্ড আউটপুট করি তখন আমি গানটা শুনতে পারবো। ভালো করে বুঝেছিস ব্যাপারটা, যে 92.7-এই যদি আমি আমার মেশিনের
রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে যাই, তবেই তো তাতে আমার গানটা বাজবে। সেই সিগন্যালটা কোথায় পাবে? সেটা বিগ এফএম থেকে আসছে। সাপোজ রেডিও মির্চি 93.8, তাহলে কি করব? 93.8 যখন আসবে, সেই 93.8ও রেজোনেট করবে, আর 93.8 হলে তবেই মাত্র আমরা কিন্তু সাউন্ড আউটপুটটা পাবো। মানে আর তাছাড়া পাবো, পাওয়ারটা এত অল্প থাকবে যে তার মানে ভালো শুনতে পারবো না আমরা, খুব ঘ্যার ঘ্যার করবে বা ঘ্যার ঘ্যার কেন করে? ধর তুই একটা ধর আমার বিগ এফএম হচ্ছে, ধর 92.7 হচ্ছে বিগ এফএম, 92.7 দেখবি MHz লেখা থাকে, মেগা হার্জ, রাইট? তাহলে এইটা ধর বিগ এফএম, আমি সাপোজ 92-তে গেলাম, 92-তে তো কোনো সিগন্যালই নেই, তাহলে অ্যাম্পলিফাইড কে হবে? কেউ হবে না। তাহলে কি পাবো? কিছুই পাবো না। তাহলে কি হবে? সেটা নয়েজ। ঝিঝি ঝিঝির আওয়াজ মানে কি? কোনো সিগন্যাল নেই, নয়েজ ক্যাচ করছে। বোঝা গেল? ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সগুলোকে ক্যাচ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকু পরিষ্কার হয়েছে? ওকে, দাঁড়াও, আমরা করব ট্রান্সফর্মার। আচ্ছা, ট্রান্সফর্মার কি বলতো? এনিওয়ান? ট্রান্সফর্মার গুড, তার মানে ভোল্টেজকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করা এবং সেটাকে রিডিউস করা বা ইনক্রিজ করা। ওকে, ট্রান্সফর্মার কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? কেউ বলতে পারবে? ট্রান্সফর্মার কোন প্রিন্সিপালে কাজ করে? কনজারভেশন অফ এনার্জি তো সবগুলোতেই থাকে, না আর কেউ? প্রিন্সিপাল অফ না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। গুড, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে কোন টাইপের ইন্ডাকশন হয় ট্রান্সফরমারে? কোন টাইপের ইন্ডাকশন হয়? সেলফ ইন্ডাকশন না মিউচুয়াল ইন্ডাকশন? মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন। গুড। আচ্ছা, তো আমার দুটো কয়েল থাকবে। একটা কয়েল হচ্ছে প্রাইমারি, যে কয়েলটায় আমার সোর্স ভোল্টেজ থাকে। সোর্স ভোল্টেজকে আমরা প্রাইমারি ভোল্টেজ বা ভিপি বলে ডিনোট করব। তাহলে এখানে থাকবে সোর্স ভোল্টেজ। আমার কাছে আর একটা কয়েল থাকবে, যে কয়েলটাকে আমি বলবো সেকেন্ডারি, ভিএস। কি হয় যে এই কয়েলটাতে আমি আমার ভোল্টেজটাকে ইনপুট করি, এই কয়েলটায় আমি আমার আউটপুটটা পাই। সো আমি এখানে ইনপুট করছি, এখানে আমি আমার আউটপুটটা পাচ্ছি। কি হচ্ছে? এর মধ্যে একটা ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, যে ফ্লাক্সের চেঞ্জটা এখানে হচ্ছে, সেই ফ্লাক্সের চেঞ্জটা সেকেন্ডারি সার্কিটটা পিক আপ করে নিচ্ছে। তারপরে সেকেন্ডারি সার্কিট পিক আপ করার জন্য এই সার্কিটে ভোল্টেজটা চলছে। ছোট্ট করে একটু প্রিন্সিপালটা বলবো, আজকে এর বেশি ডিটেলসে যাব না, দিয়ে আজকে ছাড়বো। প্রিন্সিপালটা হচ্ছে যে যখন প্রাইমারিতে আমি কোনো ভোল্টেজকে চেঞ্জ করছি, যদি আমি এসি দিই তাহলে প্রাইমারিতে কি হচ্ছে? একটা ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। তো প্রতিটা মোমেন্টে ওমেগার চেঞ্জের সাথে সাথে ভোল্টেজ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। মানে ফ্রিকোয়েন্সি যেরকম চেঞ্জ হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি সেম থাকছে, তো টাইম চেঞ্জ হচ্ছে, টাইম চেঞ্জের সাথে কি হচ্ছে? আমার ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। ভোল্টেজের যত চেঞ্জ হচ্ছে, কারেন্টের তত চেঞ্জ হচ্ছে। যত কারেন্টের চেঞ্জ হচ্ছে, তত ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। এই যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, সেটা তো সেকেন্ড সার্কিটটা পিক আপ করছে। তাহলে এই ফ্লাক্সের চেঞ্জটা যখন সেকেন্ড সার্কিট পিক আপ করছে, তাহলে যখন ফ্লাক্সের চেঞ্জ বেশি, সেকেন্ড সার্কিট সেই সময় বেশি ভোল্টেজ পিক আপ করছে। যখন ফ্লাক্সের চেঞ্জ কম, সেই সময় কম পিক আপ করছে। তার মানে যেহেতু ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, তাই সেকেন্ড বা সেকেন্ডারি সার্কিটের সাথে লিঙ্কড ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। এই লিঙ্কড ফ্লাক্সের চেঞ্জের জন্য আমরা সেকেন্ড সার্কিটে একটা ইএমএফকে ইনডিউসড হতে দেখছি। মিউচুয়াল ইন্ডাকশন আমরা পড়েছি, সেখানে দেখেছি যেভাবে ইনডিউস হয়, এখানেও একইভাবে ইনডিউস হতে শুরু করবে। ইজ দ্যাট ক্লিয়ার? যখন সেটা ইনডিউসড হবে, তখন একটা উল্টো দিকে কারেন্ট ফ্লো করতে পারে এমন একটা পোটেনশিয়াল তৈরি হবে বা ইএমএফ তৈরি হবে, তার জন্য সার্কিটে একটা কারেন্ট ফ্লো করবে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার। ধর তুই যখন একটা এসিকে পাল্টাচ্ছিস, এসির ভোল্টেজটা যে পাল্টায়, সবসময় তো কনস্ট্যান্ট রেটে পাল্টায় না, ওই পাল্টানোর রেটটা তো চেঞ্জ হয়, সাইনুসয়েডাল তো, তাই না? ভোল্টেজ চেঞ্জের রেটটা তো কনস্ট্যান্ট নয়, সাইনুসয়েডাল। তাহলে ওই চেঞ্জটাও তো এক এক সময় এক এক রকম। তুই যদি একটা সাইন কার্ভকে দেখিস, জাস্ট ইমাজিন কর তুই টাইমের সাথে পাল্টাচ্ছিস, তো তুই যদি এইখান থেকে এইটুকু যাস, দেখ তো চেঞ্জ হচ্ছে মাত্র এইটুকুনি। আমি সেম ইন্টারভাল এখানে কাটলাম, দেখ তো চেঞ্জ কতটা।
দেখেছিস? তাহলে ভোল্টেজের চেঞ্জ কি সেম থাকছে? না, ভোল্টেজের চেঞ্জ ইটসেলফ ভ্যারি করছে। এই ভোল্টেজের চেঞ্জের জন্য যে লিঙ্কড ফ্লাক্স হবে, তাহলে সেটাও তো একইভাবে ভ্যারি করবে, কারণ সেটা তো চেঞ্জের জন্য ভ্যারি করছে, তাহলে সেটাও তো একইভাবে ভ্যারি করবে। তাহলে যখন ভোল্টেজের চেঞ্জ বেশি তখন ফ্লাক্সের চেঞ্জও বেশি। তাহলে ফ্লাক্সের চেঞ্জ বেশি মানে ইনডিউসড ইএমএফ কি? এপসাইলন কি? এপসাইলন তো হচ্ছে মাইনাস এন ডিফাই ডিটি, তাই না? তাহলে যখন ফ্লাক্সের চেঞ্জও বেশি তখন তো এপসাইলনও বেশি। তাহলে এখানে যখন বেশি চেঞ্জ হচ্ছে এখানেও তো তখন বেশি চেঞ্জ হচ্ছে। তাহলে ওখানে যখন ভোল্টেজ বেশি পড়ছে এখানেও তখন ভোল্টেজ বেশি পড়ছে। বোঝা গেল কথাটা? ওখানে যখন ভোল্টেজ কম পড়ছে এখানেও কম পড়ছে। তাহলে এটার ঠিক যেরকম কার্ভ হয় ওটার কার্ভও সেরকম হয়। না না বল। হ্যাঁ, 11,000 ভোল্ট যে জেনারেট হচ্ছে, হ্যাঁ, এক্সট্রা কিছুই হচ্ছে না। দেখ আমার পাওয়ার তো কনজার্ভ থাকছে। পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, আমি বলে দিচ্ছি। পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই। এবার যখন তুই এখান থেকে এখানে কোনো একটা এনার্জিকে আলটিমেট কি করছিস, এনার্জিকে ট্রান্সফার করছিস, কিছুটা হিট লস হয়, হিট লসটা বাদ দে, বাকি এনার্জি তো ট্রান্সফার হচ্ছে। যদি আইডিয়াল সিচুয়েশন ধরি তাহলে পুরো পাওয়ারটাই ট্রান্সফার হওয়ার কথা। তাহলে ভি প্রাইমারি ইন্টু আই প্রাইমারি নিশ্চয়ই ভি সেকেন্ডারি ইন্টু আই সেকেন্ডারি হওয়া উচিত। সাপোজ ভি প্রাইমারি হচ্ছে 1000, ওকে, আই প্রাইমারি হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ভি সেকেন্ডারি সাপোজ আমি স্টেপ ডাউন করে পাচ্ছি 100 ভোল্ট, পেতেই পারি। তাহলে আই সেকেন্ডারি কত হবে? দেখ, ভিএস ইন্টু আইএস ইকুয়ালস টু তো ভিপি ইন্টু আইপি। তাহলে আইপি কত হবে? নিশ্চয়ই ভিএস ইন্টু আই, আমি আইএস বার করবো, তাহলে আইএস কত হবে? নিশ্চয়ই ভিপি ইন্টু আইপি বাই ভিএস, তাই না? ভিপি কত 1000, আইপি কত 1, ভিএস কত 100, দেখ কেটে গেল, দ্যাট ইজ 10 অ্যাম্পিয়ার। তাহলে যখন ভোল্টেজ আমার কমছে কারেন্ট তখন আমার বেড়ে যাচ্ছে। একটা ছোট্ট জিনিস, তোরা ট্রান্সফর্মার যদি কেউ খুলে থাকিস দেখতে পারবি যে ট্রান্সফর্মারের যেটা সেকেন্ডারি থাকে, আমরা যে নর্মাল ট্রান্সফর্মার বাড়িতে ইউজ করি দেখবি তার তারগুলো বেশি পাতলা হয় আর প্রাইমারির তারগুলো মোটা হয়, তাই না? খেয়াল করে দেখবি, কারণ আমরা নর্মাল ট্রান্সফর্মারে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেপ আপ করি, ভোল্টেজ বাড়াই। স্টেপ আপ মানে কি? দেখেছি। ভোল্টেজ, গুড। স্টেপ আপ মানে কি? ভোল্টেজ বাড়ানো। তাহলে যখন ভোল্টেজ বাড়ছে তারটা পাতলা কেন করা হয়? কারণ কারেন্ট অল্প যায়, আমার নাম্বার অফ টার্নস বাড়াতে হবে। সেগুলো আমরা ডিটেলসে পরের দিন পড়বো, আজকে একটা ওভারভিউ দিলাম। তো আজকে এইটুকুই, ভিডিওটা কিন্তু পরের দিন দেখে লিখে নিতে হবে। এভাবে আলাদা